বদরের যুদ্ধকে ইসলামের ইতিহাসে শুধু একটা বিজয় বললে ভুল হবে। এটা ছিল মিলিটারি স্ট্র্যাটেজির এক অবিশ্বাস্য উদাহরণ। আজকে আমরা দেখব কিভাবে একটা ছোট কম শক্তিশালী বাহিনী শুধুমাত্র বুদ্ধিমত্তা আর কৌশলের জোরে এক বিশাল প্রতিপক্ষকে হারিয়ে দিয়েছিল। চলুন প্রথমে সংখ্যাগুলোর দিকে একবার তাকাই। পরিস্থিতিটা একবার ভাবুন তো। একদিকে মাত্র ৩১৩ জন মুসলিম সেনা, ঘোড়া মাত্র ২টো আর উট ৭০টা, আর অন্যদিকে প্রায় ১,০০০ সৈন্যের বিশাল মক্কার বাহিনী, সাথে ১০০টা ঘোড়া আর ৭০০ উট। মানে কাগজে কলমে দেখলে তো এই যুদ্ধ জেতার কোনো সম্ভাবনাই ছিল না, তাই না? তো আসল প্রশ্নটা ঠিক এখানে। এটাই আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট। কিভাবে সংখ্যা, অস্ত্র আর সরঞ্জামের এই এনর্মাস ব্যবধানটা পার করা সম্ভব হলো? এর উত্তরটা কিন্তু ব্রুট ফোর্স বা তান্ত্রিক শক্তিতে নেই। এর উত্তরটা লুকিয়ে আছে অসাধারণ এক রণকৌশলের মধ্যে। তো প্রথমেই একটা জিনিস বুঝতে হবে, এই যে এত বড় একটা সংঘাত, এর শুরুটা কিন্তু কোনো পরিকল্পিত যুদ্ধ দিয়ে হয়নি। এর শুরু হয়েছিল মক্কার এক বিশাল ধনী বাণিজ্য কাফেলাকে আটকানোর একটা প্ল্যান থেকে। মুসলিমদের প্রাথমিক টার্গেট ছিল আবু সুফিয়ানের নেতৃত্বে সিরিয়া থেকে ফিরে আসা একটা বাণিজ্য কাফেলা। ভাবুন তো, ১,০০০ উট, প্রায় ৫০,০০০ স্বর্ণমুদ্রার মালামাল। এই কাফেলাটা ছিল মক্কার অর্থনীতির লাইফলাইন। এটাকে আটকাতে পারলে কুরাইশদের ওপর বিশাল একটা চাপ তৈরি করা যেত। কিন্তু আবু সুফিয়ান, তিনি কোনো সাধারণ কাফেলা লিডার ছিলেন না। লোকটা ছিল অসম্ভব ধূর্ত। বিপদের গন্ধ পেয়েই তিনি চোখ কান বন্ধ করে এগিয়ে যাননি, বরং রাস্তার অন্যান্য ভ্রমণকারীদের থেকে মুসলিমদের মুভমেন্ট সম্পর্কে খবর নিচ্ছিলেন, আর সেই সাথে আগাম সতর্কতা হিসেবে মক্কার সাহায্যের জন্য একজন দূতও পাঠিয়ে দিয়েছিলেন। আর এটাই ছিল তার একটা মাস্টার স্ট্রোক। মুসলিম বাহিনীর ফেলে যাওয়া উটের গোবরে মদিনার খেজুরের বিচি দেখে আবু সুফিয়ান ১০০% নিশ্চিত হয়ে যান যে তারা খুব কাছেই আছে, আর সাথে সাথেই তিনি মেইন রোড ছেড়ে কাফেলাকে একটা ভিন্ন উপকূলে নিরাপদ রাস্তা দিয়ে সরিয়ে নেন। মুসলিমদের প্রাথমিক পরিকল্পনাটা পুরোপুরি ভেস্তে গেল। আবু সুফিয়ানের কাফেলা তো বেঁচে গেল, কিন্তু তার পাঠানো সাহায্যের খবরটা মক্কায় পৌঁছে গিয়েছিল, আর এর উত্তরে মক্কা থেকে ১,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী বদরের দিকে রওনা দিয়ে দেয়। যেটা ছিল একটা ছোটখাটো রেইড, সেটা এখন একটা ফুল স্কেল যুদ্ধের দিকে মোড় নিল। মানে পিছু হটার আর কোনো উপায়ই ছিল না। পরিস্থিতি যেহেতু বদলে গেছে, মুসলিমরাও কিন্তু বসে থাকেনি। তারাও সাথে সাথে নিজেদের স্ট্র্যাটেজি বদলে ফেলল। বদরের পানির কূপের কাছে একটা টহল দল পাঠিয়ে তারা মক্কার বাহিনীর ২ জন লোককে ধরে ফেলে। আর তাদের জেরা করেই মুসলিমরা প্রথমবার জানতে পারে যে তাদের সামনে কি বিশাল এক সেনাবাহিনী অপেক্ষা করছে। শুধু তাই না, মক্কার কোন কোন বড় লিডাররা আসছে তাদের নামও জানা যায়। আর যখন মক্কার টপ লিডারদের নামগুলো জানা গেল, যেমন আবু জাহল, উতবা ইবনে রাবিয়া, তখনই পরিস্থিতির ভয়াবহতাটা পরিষ্কার হয়ে যায়। এই কথাটা থেকে সেটাই বোঝা যায়, এটা আর কোনো সাধারণ সৈন্যদের যুদ্ধ ছিল না। মক্কার প্রায় সব বড় বড় মাথায় বাহিনীতে হাজির ছিল। তো ইন্টেলিজেন্সের খেলা তো শেষ। এবার শুরু হলো আসল ব্যাটলফিল্ড স্ট্র্যাটেজি। আর একটা জিনিস মনে রাখতে হবে, মরুভূমির যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র সৈন্য বা তলোয়ার না, সবচেয়ে বড় অস্ত্র হল পানি। আর এইখানে যুদ্ধের মোড়টা ঘুরে যায়। হুবাব ইবনে মুনজির নামে একজন সাহাবীর দেওয়াই প্ল্যানটা এক কথায় ব্রিলিয়েন্ট ছিল। তার পরামর্শ ছিল একদম সহজ। এগিয়ে গিয়ে শত্রুর সবচেয়ে কাছের স্ট্র্যাটেজিক কূপটা দখল করে নাও, নিজেদের জন্য পানি জমিয়ে রাখো, আর বাকি সব কূপ নষ্ট করে দাও। এই কৌশলটা কাজে লাগানোর ফলে কি হলো? মুসলিম বাহিনীর কাছে থাকল পর্যাপ্ত পানি, আর ওদিকে মক্কার বিশাল বাহিনী মরুভূমির গনগনে গরমে পড়ল পানির কষ্টে। মানে আসল যুদ্ধ শুরু হওয়ার আগেই স্ট্র্যাটেজিক্যালি মুসলিমরা এক কদম এগিয়ে গেল। ওকে, পানির কন্ট্রোল তো পাওয়া গেল, কিন্তু শুধু রিসোর্স দিয়ে তো আর যুদ্ধ জেতা যায় না, তাই না? এবার আসা যাক হিউম্যান ফ্যাক্টরে, দুই দলের লিডারশিপের মনোবল আর তাদের সিদ্ধান্তের পার্থক্যে। দুই পক্ষের লিডারশিপের মধ্যে তফাতটা ছিল আকাশ পাতাল। মক্কা লিডাররা ছিল দ্বিধা বিভক্ত। উতবার মতো সিনিয়র নেতারা ভাবছিলেন, কাফেলা তো বেঁচে গেছে, তাহলে আর যুদ্ধ করে কী লাভ, চলো ফিরে যাই। কিন্তু আবু জাহালের জেদ আর অহংকারের কারণে তারা যুদ্ধ করতে বাধ্য হন। অন্যদিকে মুসলিমরা সবাই মিলে পরামর্শ করে ঐক্যবদ্ধভাবে যুদ্ধের সিদ্ধান্ত নেয়। তখনকার আরবে একটা নিয়ম ছিল, বড় যুদ্ধ শুরু হতো সেরা যোদ্ধাদের 1-on-1 ডুয়েল দিয়ে।
মক্কার পক্ষ থেকে তাদের সেরা ৩ জন যোদ্ধা এগিয়ে আসে। মুসলিমদের পক্ষ থেকেও ৩ জন বীর সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন। আর ফলাফল অবিশ্বাস্য। মক্কার ৩ জনই খুব দ্রুত পরাজিত এবং নিহত হন। তো সবচেয়ে ভাইটাল পয়েন্টটা হলো এই ডুয়েলগুলোর সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট। এটা শুধু ৩ জন সৈন্যের মৃত্যু ছিল না, এটা ছিল মক্কার ইগোর ওপর একটা সরাসরি আঘাত। নিজেদের সেরা যোদ্ধাদের চোখের সামনে এভাবে হারতে দেখে পুরো বাহিনীর মনোবল একদম ভেঙে পড়ে। এরপর মক্কার বাহিনী যখন অ্যাটাকে গেল, তাদের অবস্থা ছিল খুবই খারাপ। তারা ছিল দিশেহারা, হতাশ আর অগোছালো। অন্যদিকে মুসলিমদের ছোট দলটা ছিল একদম গোছানো, সুসংগঠিত এবং আত্মবিশ্বাসী। তারা খুব সহজেই মক্কার আক্রমণ প্রতিহত করে এবং ধীরে ধীরে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এই অবিশ্বাস্য বিজয়ের এফেক্টটা ছিল সুদূর প্রসারী, যা আরবের পলিটিক্যাল ম্যাপটাই পুরোপুরি বদলে দিয়েছিল। চলুন দেখি বদরের সেই প্রতিধ্বনি কতটা শক্তিশালী ছিল। এই যুদ্ধের ফলাফলের সংখ্যাগুলো দেখলেই বোঝা যায় বিজয়টা কতটা ডিসাইসিভ ছিল। মক্কার ৭০ জন নিহত হয়, যাদের মধ্যে আবু জাহালের মতো অনেক বড় বড় লিডার ছিল। আরও ৭০ জন হয় বন্দী। আর অন্যদিকে মুসলিমদের পক্ষে শহীদ হয়েছিলেন মাত্র ১৪ জন। বদরের যুদ্ধটা আসলে আরবের পাওয়ার ব্যালেন্সটাকে একদম নাড়িয়ে দিয়েছিল। মুসলিমরা একটা নতুন আর শক্তিশালী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে। তাদের লিডারের কর্তৃত্ব প্রশ্নাতীত হয়ে ওঠে। মক্কার পুরনো লিডারশিপ প্রায় শেষ হয়ে যায়, আর আবু সুফিয়ানের মতো নতুন লিডারের উত্থান ঘটে, যা ভবিষ্যতের সংঘাতের জন্য মঞ্চ তৈরি করে দেয়। শেষ পর্যন্ত বদরের ইতিহাস আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে যুদ্ধক্ষেত্রে শুধু সৈন্য বা অস্ত্রের সংখ্যাই সব নয়, বরং সঠিক কৌশল, নিখুঁত ইন্টেলিজেন্স আর অটুট বিশ্বাস দিয়ে যে কোনো বস্তুগত প্রতিকূলতাকেও যে হারানো যায়, বদর তার সবচেয়ে বড় উদাহরণ।